বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট। খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমাদের খান নলেজ পয়েন্ট তোমাদেরই পাশে আছে একাদশ শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত সমাজবিজ্ঞান সম্পৃক্ত যে কোনো কোর্সের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। আমরা সমাজবিজ্ঞান রিলেটেড একাদশ থেকে মাস্টার্স পর্যন্ত সকল কোর্স, সকল বিভাগের যে কোনো কোর্সের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য তোমাদের সাথে অঙ্গীকারবদ্ধ। ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে সেটার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সামাজিক পরিসংখ্যান নিয়ে আলোচনা করব এই ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি এমডি আমান খান, লেকচারার ইন সোসিওলজি, দেওকলস বিএলএস কলেজ, বিশ্বনাথ, সিলেট। শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ আজকে আমরা সামাজিক পরিসংখ্যানের 15তম ক্লাসটি আলোচনা করব। তো 15তম ক্লাসের আজকের যে আমাদের বিষয় এটা হচ্ছে গ্রাফ কাগজে মধ্যমার অবস্থান নির্ণয়। আমরা এর আগে 13তম এবং 14তম ক্লাসে এই সূত্র ব্যবহারের মাধ্যমে কিভাবে মধ্যমার নির্ণয় করতে হয় তা আলোচনা করেছি। একই ভিডিওতে ক্লাসটি বড় হয়ে যায়, এই কারণে আমরা বলেছিলাম যে তোমাদের 13 এবং 14তম ক্লাস আমরা বলেছিলাম যে 15তম ক্লাসে আমরা দুইটা ম্যাথেরই গ্রাফ নির্ণয় করব, গ্রাফ অঙ্কন করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা 13 এবং 14তম ক্লাসের দুইটা ম্যাথের আজকে আমরা গ্রাফ অঙ্কন করব। চলো ইনশাল্লাহ শুরু করা যাক। শিক্ষার্থীরা, আমরা 13তম ক্লাসে এই ম্যাথটা নিয়ে আলোচনা করেছি এবং 14তম ক্লাসে এই ম্যাথটা নিয়ে আলোচনা করেছি। থেকে দুইটা ম্যাথের দিকে তাকালে একটু ভিন্নতা দেখতে পাবে। এটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি, এটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। তো আমরা এই দুইটা ম্যাথ দ্বারা কিভাবে আমরা গ্রাফ কাগজে গ্রাফের অবস্থান দেখাতে হবে আজকে ইনশাল্লাহ আমরা এটা আলোচনা করব। দুইটা ম্যাথ ভিন্ন, এই কারণে আমাদের এটা একটু গ্রাফ দুইটাকে আমাকে বুঝতে হবে। দুইটা গ্রাফের যদি পার্থক্যটা আমি না বুঝি তাহলে আমার গ্রাফ অঙ্কন করতে অনেক সমস্যা হয়। এই কারণে আজকের ক্লাসে আমরা 13 এবং 14 দুইটারই গ্রাফ আলোচনা করব। শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের 13তম ক্লাস ছিল। এই যে স্লাইডটা, আমি তো বিস্তারিত বলার সুযোগ নেই। এই স্লাইডের উপরে আমরা 13তম ক্লাস নিয়েছিলাম। তো এখন আমাদের আজকে গ্রাফ নির্ণয় করতে যা যা প্রয়োজন পড়বে আমাদের, মানে প্রয়োজন পড়বে এই এম এর মানটা প্রয়োজন পড়বে, মানটা প্রয়োজন পড়বে, এই টেবিলটা প্রয়োজন পড়বে, তারপর হচ্ছে আমাদের এই যে মধ্যমার যে মানটা আছে এটা প্রয়োজন পড়বে। তোমরা আগে থেকে বলছি তোমরা 13তম ক্লাসটি দেখে নিবে, তাহলে তোমাদের গ্রাফটা বুঝতে সুবিধা হবে। তবে আমরা গ্রাফ থেকে এই থেকে ম্যাথ থেকে যে অংশটা আমার গ্রাফে লাগবে, এই টেবিলটা লাগবে, এই এম এর মানটা লাগবে, তারপর হচ্ছে এই যে এম এর যে এখানে 54 যে মানটা আছে, এই যে 54 এই মানটা লাগবে, এবং এখানের যে মধ্যমা মধ্যমা, এই মধ্যমার মানটা আমাদের লাগবে। চলো আমরা কিভাবে গ্রাফ কাগজে মধ্যমার অবস্থান নির্ণয় করতে হয় দেখানো যায় এটা নিয়ে আলোচনা করছি। এখন আমরা 13তম ক্লাসের এই ক্লাসটির গ্রাফ অঙ্কন করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি 13তম ক্লাসের যে টেবিলটাকে এখানে নিয়ে আসছি, টেবিলটাকে। আর এটা হচ্ছে এই যে এম এর যে মানটা, মানে এটা হচ্ছে অবস্থান। আমরা 13তম ক্লাসটা একটু দেখে নিবে তাহলে বুঝে যাবে। এমই হচ্ছে মধ্যমা শ্রেণীর অবস্থানটা, আর এটা তো হচ্ছে সরাসরি মধ্যমার মানটা। এই দুইটা লাগবে এবং টেবিলটা লাগবে আমাদের গ্রাফ নির্ণয় করতে। দেখো তোমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ। আমি গ্রাফটা অঙ্কন করে ফেলছি। কিভাবে অঙ্কন করবো এখন তোমাদের এটা আমি দেখাবো। শুরুতেই আমাদেরকে ওএক্স অক্ষে আমাদেরকে শ্রেণী ব্যবধান লিখতে হবে। দেখো এই যে আমরা শ্রেণী ব্যবধানগুলো নিয়ে নিছি, 20 থেকে শুরু করে 30, 40, 50, 60, 70, 80। 20 থেকে শুরু করে 80 পর্যন্ত এদিকে বসায় ফেলছি। আর এদিকে আমাদের ক্রমজিত গণসংখ্যা। কারণ কেন? আমরা মধ্যমান নির্ণয় করতে ওই অজীব রেখার মাধ্যমে তোমাদের এই গ্রাফটা নিয়ে বুঝতে গেলে, অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয় এটা নিয়ে বুঝতে গেলে তোমাদেরকে মানে আমি এখানে তো আলোচনা করবোই, আরো তোমরা ভালো বুঝবে আমার যে অজীব রেখা অঙ্কন যে ক্লাসটা আছে এটা যদি তোমরা একটু দেখে নাও। তো আমরা মধ্যমার অবস্থান দেখাই অজীব রেখা অঙ্কনের মাধ্যমে। অজীব রেখা থেকে মধ্যমার অবস্থান নির্ণয় করতে হয়। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা শুরুতেই
এইদিকে তো ওএক্স অক্ষ টানবো, এদিকে হবে কি শ্রেণী ব্যবধান। হ্যাঁ, শ্রেণী ব্যবধান হবে, এখানে দন্তান্নটা নেই, এখানে হবে শ্রেণী ব্যবধান কিংবা শ্রেণীব্যাপ্তি। আর এদিকে হবে ক্রমযোজিত গণসংখ্যা, এদিকে হবে ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা দেখো, আমরা এখানে কিন্তু ছোট ছোট 5টা করে গড় আছে, ছোট ছোট করে গড় আছে। দেখো আমি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে 20 লেখা শুরু করতাম, পারতাম। তবে আমরা শুরুতে বলছিলাম যে অজীব রেখা অঙ্কন করতে গেলে আমরা এক গড় ছেড়ে মানটা বসাবো। এটা কেন? আমাদের অঙ্কের মানে গ্রাফ অঙ্কনের সুবিধার্থে এক গড় ছেড়ে বলবো। দেখো আমি এখান থেকে 20, 30, 40, 50, 60, 70, 80 বসাইছি। দেখো শ্রেণী ব্যবধান কিন্তু এখানে 10, কিন্তু গড় নিছি 5টা, ছোট ছোট গড়, কিন্তু 5 গড় পরে কিন্তু আমি 30 এখানে বসাইছি, এখানে 20, এখানে 30। 20 এবং 30 এর ব্যবধান কিন্তু 10, কিন্তু গড় কিন্তু 5টা। তাইলে কি মানে বলা যায় যে 5 গড় সমান 10 একক বলা যায় কিনা? কারণ আমি, কারণ 5 গড় সমান 10 ধরছি, এটা বলা যায় কিনা? তাহলে দেখো আমি লিখছি যে চিত্রে চিত্রে ওএক্স, চিত্রে ওএক্স অক্ষে আমরা লিখবো চিত্রে ওএক্স অক্ষে শ্রেণী ব্যবধান প্রতি 5 গড় সমান 10 একক। দেখো আমি কিন্তু প্রতি 5 গড় সমান 10 একক ধরছি। তোমরা লিখবে চিত্রে ওএক্স অক্ষে, অক্ষ কথাটা আগে চলে গেছে, তোমরা দিবে চিত্রে ওএক্স অক্ষে প্রতি শ্রেণী ব্যবধান প্রতি 5 গড় সমান 10 একক। কারণ এখানে 20 থেকে 30 এর ব্যবধান হচ্ছে গিয়া 10, কিন্তু গড় 5টা, এখানে বলছি 5 গড় সমান 10 একক। আচ্ছা এদিকে দেখো, একটু লক্ষ্য করো, দেখ এদিকে ক্রমজিত গণসংখ্যা কিন্তু অনেক বড় বড় ক্রমজিত গণসংখ্যা, অনেক বড় বড়। তো এখন তো আমাকে তো 120টা গড় কি সম্ভব? তাহলে কিন্তু ক্রমজিত গণসংখ্যার তো সবচেয়ে হাইয়েস্ট মান কিন্তু 108। হ্যাঁ, 108। দেখো 7, 19, 44, 81, 99, 108। তাহলে আমি এইদিকে 108 কিভাবে বসাইবো? এখন প্রশ্ন জাগে না? কারণ এইদিকে তো আমাকে তো এরকম 10 হাত লম্বা কোনো গ্রাফ দিবে না, আমাকে তো অর্ধেকটা গ্রাফ দিবে, এখানে তো আমাকে করতে হবে। তখন আমি কি করব? দেখো এখানে আমি প্রতি 5 গড় পরে 20 লিখছি, 10 গড় পরে 40, তারপর দেখো এখানে এই যে 15 গড় পরে 60, এই যে 20 গড় পরে 80। হ্যাঁ, তারপর এখানে এই যে দেখো 25 গড় পরে এখানে 100, এইখানে দেখো 30 গড়ের জায়গায় ধরছি কত? 120। তাহলে দেখো আমি 5 গড় সমান 20 ধরছি। এখানে দেখো এটাকে যদি আমি এখান থেকে তো শুরু হইছে, এই 5টা গড়, ছোট ছোট গড় আছে দেখো 5টা, এই 5 গড় সমান কিন্তু আমি 20 ধরছি। যদি লক্ষ্য করো, এই যে 5 গড়, এই যে 5 গড় সমান কিন্তু আমি 20 ধরছি। তাহলে আমি কিন্তু এখানে বলতে পারি কিনা যে 5 গড় সমান 20 একক? দেখো আমি বলছি যে ওয়াই অক্ষে ক্রমজিত গণসংখ্যা, এটা তো ক্রমজিত গণসংখ্যা অক্ষটা, ওয়াই অক্ষের ক্রমজিত গণসংখ্যা প্রতি 5 গড় সমান 20 একক। প্রতি 5 গড় সমান 20 একক ধরে অজীব রেখাটি অঙ্কন করা হলো। কিন্তু আমি তো অজীব রেখাটা অঙ্কন করব, আমাকে তো কিভাবে গড়গুলো ধরছি এগুলোর ব্যাখ্যা দেয়া লাগবে। আবার অজীব রেখাটা মানে মধ্যমাটা কিভাবে নির্ণয় করছিলাম এটারও কিন্তু ব্যাখ্যা দেয়া লাগবে। অজীব রেখা কিন্তু এতটুকু ভিতরেই শেষ, কিন্তু আমি তো এখানে শুধু অজীব রেখা লিখবো না, আমি এখানে মধ্যমার অবস্থান দেখাবো, তখন কিন্তু আমাকে দুইটা ব্যাখ্যা দেয়া লাগবে। তো এখন দেখো এটা আগে বুঝতে হবে, আমি এখানে ধরছি কিন্তু 5 গড় সমান 20 একক, 10 গড় সমান 40 একক। তাহলে আমি কিন্তু প্রতি, এই যে প্রতি গড় সমান, তাহলে কিন্তু এক গড় সমান কত পড়ছে দেখো তো? 4 করে কিন্তু পড়ছে, 4 একক এক গড় সমান। তাহলে এখানে বলতে পারি কিনা প্রতি 5 গড় সমান 20 একক? যদি 5 গড় সমান ধরছি 20 একক, আমাদের সুবিধার জন্য আমরা পূর্ণাঙ্গ মান ধরে গেছি। এখন পূর্ণাঙ্গ মান বরাবর কি আর আমি টানতে পারবো? আমি টানবো এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোর উপরে। আচ্ছা এখন দেখো আমি অজীব রেখা অঙ্কন করব, এবং অজীব রেখা দুই ধরনের, অনুঅজীব, অধিঅজীব। আমরা অবশ্যই অনুঅজীবের মাধ্যমে মধ্যমা নির্ণয় করব। এখন আমি অজীবটা আগে অঙ্কন করতে হবে। তো অজীব অঙ্কন করলে দেখো আমরা এই যে 20 এবং 30 এর মধ্যে কত আছে দেখো? 7 না? দেখো ফুটাগুলা কোন ঘরে হবে? অজীব রেখা অনুঅজীব অঙ্কন করতে গেলে এইগুলোর উপর ফুটা হয়। আবারও তোমাদেরকে বলছি যে আমরা যখন অজীব রেখা অঙ্কন করতে যাব তখন ফুটা হবে এই গড়গুলোর উপর। এই যে গড়গুলো আছে 30, 40, 50, 60, 70, 80, এই গড়গুলোর উপরে ফুটা হবে। এই গড়গুলোর উপরে কোনো ফুটা হবে না। এই যে 20 থেকে 20 এর উপরে ফুটা হবে না। এই 30 থেকে ফুটা শুরু হবে অণুজীবের ক্ষেত্রে। হ্যাঁ? তাহলে দেখো আমি 20 থেকে 30 এর মধ্যে ক্রমজিত গণসংখ্যা কত? 7। লক্ষ্য করো তোমরা, আমি 7 বরাবর এখানে দিছি। দেখো যদি একটু লক্ষ্য করো, এই যে একটা গড় কিন্তু এই যে ছোট একটা গড়, যায় ছোট একটা গড় সমান কিন্তু হচ্ছে গিয়ে 4 একক। এর পরের গড়টাতে গেলে কিন্তু 8 একক হয়ে যায়। দেখো এই গড় বরাবর গেলে কিন্তু 8 একক হয়ে যায়। কিন্তু আমি কিন্তু কি করছি দেখো, এই গড়তে একটু নিচে একটা ফুটা দিচ্ছি। তোমরা এখানে একটা ফুটা দিয়ে নিবে। মনে করো একটু বড় করে দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে এখানে একটু ফুটা নিয়ে নিবে। এই জায়গার মধ্যে একটা দাগ টেনে দিবে। আচ্ছা। তারপরে দেখো এরপরে যদি তাকাও 30 থেকে 40 এর মধ্যে কত আছে? 19। এই যে তুমি কি করবে? 40, 19, এই যে এটা বরাবর কিন্তু 20, 20 এর একটু নিচে, একটু একটা ঘর বাদ দিলে কিন্তু 4 একক বাদ পড়ে যায়, 4 একক বাদ পড়ে যায় কিন্তু। এটা
মানে আনুমানিক একটা ধরবে, কারণ একটা গড় সমান কিন্তু 4 একক, এটা বুঝতে হবে। 20-এর একটু নিচে এখানে 19টা ধরবে, একটু নিচে। কারণ স্যার তাহলে আপনি এত কঠিন করে ধরছেন কেরে? আর আমাদেরকে তো পরীক্ষা হলে গ্রাফ কাগজ দিবে অর্ধেকটা গ্রাফ কাগজ 120টা গড় পাবো আমি। তাহলে তো আমাকে এরকম 1 গড় সমান 4 একক ধরতে হবে, 5 গড় সমান 20 ধরতে হবে। আচ্ছা, তারপরে দেখো 40 থেকে 50 এর মধ্যে কি আছে? 44। এই যে 44 বরাবর, এই যে এটা তো 40। এই যে দেখো এই ঘরটা 40 না? এই ঘরটা কিন্তু 40। এই ঘরটা 40 হলে আমাকে কি করতে হবে? এই যে দেখাই তোমাদের। উম, আহ, এই যে এই যে এই ঘরটা কিন্তু দেখো, আমি এই যে তুমি 50 বরাবর দেখবে, আমি 50 বরাবর কিন্তু কত 44, তাহলে একটু উঁচাই মানে এক ঘর। এই ঘরটা কিন্তু 40, লাল ঘরটা, এর উপরে কালো ঘরটা কিন্তু 44। এক ঘর পরে 44, কারণ যেহেতু এক ঘর সমান 4 একক। এই যে এরকম এরকম করে একটা দিবে, তোমরা একটা ফুটা দিবে, আমি তো দাগ দিচ্ছি, তোমরা একটা ফুটা দিবে। তারপর দেখো 50 থেকে 60, 50 থেকে 60 যদি লক্ষ্য করো, 50 থেকে 60 এর মধ্যে ক্রমশ গণসংখ্যা কত? 81। এই দেখো 60 বরাবর যাও, 60 বরাবর, এই যে 80 নে, এটা তো 80 লাল ঘরটা, একটু উপরে 81। এক ঘর উপরে যাবো না, তাহলে কিন্তু 84 হয়ে যাবে। একটু উপরে 81 তে যাবো। তারপর 60 থেকে 70 এর মধ্যে কত আছে? 99। এই দেখো 70 বরাবর 99 যাবো। 99 এটা কিন্তু 100 করে, লাল দাগটা কিন্তু 100। এটার একটু নিচে কত? আমরা 99 না? তারপর দেখো 70 থেকে 80 এর মধ্যে 80 এর উপরে কত? 108। 108 কত? এই ঘরে তাকাও, 108। এই ঘরটা তো 100, লাল দাগটা কিন্তু 100, এই যে তাকাও লাল দাগটা 100। এর উপরে একটা করে গেলে 104 হয়, এর উপরে গেলে 108 হয়। এই যে আমি এখানে একটা ফুটা দিব। এই ধরাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ধরাতে ভুল হলে অঙ্ক ভুল। এই ধরাতে ভুল হলে কিন্তু অঙ্ক ভুল হবে। তারপরে আমরা যে কাজগুলো করব, তারপরে কিন্তু আমরা মিলাই নিয়ে নিব। হ্যাঁ, আমরা একটা টেনে আমরা মিলাই দিব। তখন আমরা এই যে এই ওর থেকে এটা মিলাবো না? এখান থেকে এটা মিলাবো। তারপরে এখান থেকে এটা মিলাবো। তোমরা তো স্কেল সোজা হবে। এখান থেকে এটা মিলাইবো, এখান থেকে এটা মিলাই দেব। এরকম করে তোমরা মিলাই দিবে। এরকম করে মিলাই দিলে কিন্তু তোমাদের কাজ সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, তোমরা এরকম করে প্রত্যেকটা কাজ এরকম করে মিলাই দিবে। এখন কিন্তু আমার অজীব রেখা অঙ্কন শেষ। এই যে এখানের ব্যাখ্যাটা, এই যে ব্যাখ্যাটা, এটা কিন্তু অজীব রেখার ব্যাখ্যা, অজীব রেখা অঙ্কন শেষ। এখন কিন্তু আমার কিন্তু ক্লাস শেষ নাই। আমাকে কিন্তু এখন যে কাজটা করতে হবে, আমাকে কিন্তু এখন তৈরি করতে হবে। এই মধ্যমের অবস্থান দেখাতে হবে। এটা কিভাবে মধ্যমের অবস্থান দেখাবো? দেখো তোমাদের সুবিধার জন্য আমি আবার এগুলো একটু মুছে ফেলছি। নাহলে আমি দেখাতে একটু হবে। এগুলো একটু মুছে ফেলছি, দেখো। এগুলো কিন্তু মুছে ফেলছি। হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য মুছে ফেলছি আমি। উম, তো এখন আমি এটা তো হচ্ছে আমার রেখাটা, এই যে আমি রেখাটা লিখে নিলাম না? এখন আমাকে যে কাজটা করতে হবে, এই গড়ের মধ্যে, এই উআই অকে ক্রমজিত গণসংখ্যার মধ্যে, ওই যে আমরা বলছিলাম যে এম এর যে মানটা বেরিয়েছে কত? ওই যে মধ্যমার অবস্থানের মানটা, অবস্থান। আমরা বলছিলাম না যে এই যে 54তম মানটি এত জায়গায় পড়ে, এই যে 54 মানটা, এই 54টা এই রেখার মধ্যে বের করব। এই ঘরের ভিতরে বের করব 54টা। একটু লক্ষ্য করো, এটা তো এই যে লাল দাগটা, এটা কিন্তু 40। সরি, এই যে লাল দাগটা এ বরাবর কিন্তু 20। এই লাল দাগটা কিন্তু 40। হুম। তারপরে দেখো তুমি, এই লাল দাগটা কত? এরপরে কালো দাগটা 44, এরপরে কালো দাগটা 48, এরপরে কালো দাগটা হচ্ছে 52। এখন আমার তো 54, এরপরে কালো দাগে গেলে কিন্তু হয়ে যাবে 56। 56 না, তাহলে দুই কালো দাগের মধ্যে এই বরাবর 54 বরাবর এই জায়গাটাই, এই জায়গাটা যারা ধরতে না পারবে অঙ্ক কিন্তু ভুল হবে। এই জায়গাটা ধরা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে আবারও বলছি, একটু লক্ষ্য করো, এই ঘরটা বরাবর কিন্তু হচ্ছে 20, এই ঘরটা বরাবর 40। আচ্ছা, তারপরে 40 হলে এই যে কালো ঘরটা, এই কালো দাগটা, এইখানে কালো দাগটা, এই যে কালো দাগটা, এই কালো দাগটা কত? 44। এরপরে দেখো কালো দাগটা, এটা হচ্ছে 48। এরপরে যে কালো দাগটা, এটা হচ্ছে 52, এই কালো দাগটা। এরপরে উপরে কালো দাগে গেলে কিন্তু হয়ে যাবে 56। তাহলে আমার তো যে 54, আমি কি করতে হবে তখন? এই ঘরটার মধ্যে বরাবর, এই যে মধ্যে বরাবর একটা ফুটা দিব, এখানে একটা ফুটা দিব এই জায়গার মধ্যে। এটাকে আমি এম দিয়ে চিহ্নিত করলাম। এটাকে দেখো আমি এম বিন্দুতে চিহ্নিত করলাম, এটাকে এম বিন্দু, এখানে দেখো এম দেওয়া আছে। আমি এম বিন্দুতে এই জায়গাটাকে চিহ্নিত করলাম। আচ্ছা, চিহ্নিত করার পর আমি কি করব? এখন আমার যে কাজ হচ্ছে কি, এই বিন্দু থেকে ওএক্স অক্ষের দিকে, এই বিন্দু থেকে এ বরাবর একটা লম্বা সোজা করে একটা দাগ টানবো।
এই দাগটা এসে কিন্তু এই অজীব রেখাটার স্পর্শ করবে। এই যেখানে 54 বিন্দুটা টানছি, দেখো আমি n/2 সমান 54 দেখাইছি একটা দিয়ে তীর দিয়ে দেখাইছি। এই যে 54 এখানের ফোঁটাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই ফোঁটাটা ভুল হইলে অঙ্ক ভুল হয়ে যাবে। তো এখানে যে আমি 54টা, এই 54 বরাবর সোজা স্কেল ধরে একটা রেখা টানবো যেটা এই অজীব রেখাটাকে ছেদ করবে, আর যে জায়গায় ছেদ করবে এটাকে আমি পি বিন্দু ধরছি। তাহলে আমি বলতে পারি না যে ওয়াই অক্ষে এই যে আমরা n/2 তম 2 এর মান 54 আমরা m বিন্দুতে চিহ্নিত করছি, n/2 এর মান 54 আমরা m বিন্দুতে চিহ্নিত করছি। m বিন্দু থেকে OX অক্ষের বরাবর, মানে OX অক্ষটা যেদিকে গেছে এই দিকে OX অক্ষের সমান্তরাল আমরা একটি রেখা টানি যা অজীব রেখাটাকে P বিন্দু ছেদ করছে। এই যে রেখাটা এসে এখানে অজীব রেখাটা ছেদ করলো না, টাচ করছে না, এই যে টাচ করছে এই জায়গাটার নাম দিয়েছি আমি P বিন্দু। তাহলে বলছি যে m m বিন্দু থেকে একটি রেখা সমান একটা রেখা টান দিয়েই আমরা এটা তো বলবো, গুছায় বলতে হবে যে ওএক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টানি যা এই যে লাল, এই যে নীল দাগটা টানি যা অজীব রেখাটাকে পি বিন্দু ছেদ করছে। ছেদ করার পর এখন যে জায়গায় ছেদ করছে এই জায়গা থেকে স্কেল ধরে বরাবর সোজা করে নামাই দিব, বরাবর সোজা করে নামাই দিব। দেখো আমাদের উত্তরটা কিন্তু বের হয়েছে 52.70। এই যে এখানে যে বের হইছে এই জায়গাটাকে আমি আবার n দ্বারা চিহ্নিত করছি। এই যে দেখো এটা কিন্তু 50 এর পরে এই লাল দাগ বরাবর কিন্তু 50। তোমাদের মনে আছে কিনা যে এখানে কিন্তু আমরা ধরছি 5 ঘর সমান 10 একক। তাহলে যদি আমি একটু লক্ষ্য করি 5 ঘর সমান 10 একক হয়, তাহলে প্রতি ঘর সমান 2 একক পড়ছে না? এই ঘরের পরে এই ঘরটা যদি টানি কিন্তু 52 হয়ে গেছে। দেখো আমার দাগটা কিন্তু আরেকটু এদিকে আসছে, কারণ 52.70 তো। তো এই লাল দাগের পরের যে কালো দাগটা এটা কিন্তু এটা 50 হইলে এটা 52, যেহেতু আমরা প্রতি 5 ঘর সমান 10 হইলে তো প্রতি 1 ঘর সমান 2 একক। তাহলে এই কালো দাগটার মধ্যেই কিন্তু হয়ে গেছে 52। তো এই কালো দাগটা থেকে কালো দাগটার একটু এদিকে চাপিয়ে, একটু এদিকে চাপিয়ে, হ্যাঁ, বরাবর দিলে কোনো সমস্যা না, একটু চাপিয়ে আমি এই রেখাটা টানবো। হ্যাঁ, এই রেখাটা যখন টান দিব এটা অটোমেটিক্যালি ওই এই দিকে চলে যাবে। কথা বুঝে আসছে? তোমরা তো একদম সূক্ষ্মভাবে তার তোমাদের কম্পিউটার নিয়ে দেখবে না, তবে যে জিনিসটা তোমার লক্ষ্য রাখতে হবে যে কোন ক্ষেত্রে না দাগটা 50 এর আগে না চলে যায়। কারণ আমার উত্তর বের হইছে 52.70। এই 52.70 তো 50 এর আগে খুব পাওয়া যাবে না। অবশ্যই এটাকে 50 এর পরে পাওয়া যাবে। আবার 60 এর কাছে গিয়েও খোঁজা যাবে না। 50 এর পরপরই এটা পাওয়া যাবে। এমন একটা জায়গায় এই রেখাটা নামবে, এই রেখাটা নামবে যেন আমার উত্তরের সাথে মিলে যায়। আমার উত্তর কিন্তু ছিল মধ্যমা 52.70। দেখো 52 এর ঘরের সাথে লেগেই কিন্তু এটা নামছে। মূল কথা এই যে রেখাটা এটা গুরুত্বপূর্ণ। এটাকে সঠিকভাবে ধরতে হবে। তারপর সোজা একটা রেখা টানবো যেটা অজীব রেখারে ছেদ করবে। যেখানে ছেদ করবে এখান থেকে স্কেল ধরে সোজা একটা রেখা নামাই দিব। অবশ্যই এই রেখাটা নামবে এই রেজাল্টের কাছাকাছি নামবে। কখনো 50 এর আগে নামবে না, 60 এর পরে নামবে না। যদি দেখা যায় 50 এর আগে এবং 60 এর পরে নামছে, তাহলে তুমি এখানে ওই যে নিচের শ্রেণী ব্যবধানটা ধরতে তোমার ভুল হইছে। এই কারণে বলছিলাম না যে তোমরা অবশ্যই পরের ঘর থেকে এটা নিবে। এখন তুমি যদি এই রেখাটা কেউ যদি ভুলবশত এই 20 এর ঘর থেকে শুরু করে দেয়, তাহলে কি তার মানে মিলবে? তার কিন্তু তখন মিলবে না, কিন্তু উত্তর কিন্তু তখন ভুল হয়ে যাবে। তো অবশ্যই আমাদের এক ঘর পরে থেকে এটা লিখতে হবে। এটা যেন আমাদের মাথায় অবশ্যই থাকে, আমরা এটা লক্ষ্য করব। তো শিক্ষার্থীরা, এখন তুমি যেভাবে এটা অঙ্কন করছো, জাস্ট এই অঙ্কনটাকেই তুমি ব্যাখ্যা করে দিবে। তুমি এইভাবে এটা অঙ্কন করছো, তুমি ওইটা এখানে ব্যাখ্যা করে দিবে, তাহলে তোমার হয়ে যাবে। যেভাবে তুমি করছো অঙ্কনটা, এই অঙ্কনটা এখানে উল্লেখ করতে হবে। এদিকে ওএক্স অক্ষের শ্রেণী ব্যবধান, এদিকে গণসংখ্যা। তবে এখানে কিন্তু এই মানগুলা বড় হয়ে যাওয়ার কারণে অনেক সময় ছোটও থাকে, তবে এখানে তো বড় বড় হয়ে গেছে। এই কারণে আমাদেরকে এটাকে একটু সেন্সিটিভ ভাবে মানগুলো ধরতে হবে। ধরলে আমাদের ভুলটা হবে না। তো যারা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমি চেষ্টা করব আরো ক্লাস দেওয়ার জন্য। তোমরা কমেন্টস করলে কিন্তু আমরা উৎসাহ পাই এবং পরবর্তী ক্লাস দেওয়ার একটা আগ্রহ তৈরি হয়। যদি না বুঝো নক করবে, আমি চেষ্টা করব আরেকটা গ্রাফ দিয়ে সলভ করার জন্য। এখন আমরা 14তম ক্লাসের গ্রাফটি আলোচনা করব। শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার জন্য এই যে গ্রাফের ব্যাখ্যাটা আবার এখানে নিচে উল্লেখ করে দিছি, কিভাবে ব্যাখ্যাটা দিতে হবে। এটা তো হচ্ছে তোমার অজীব রেখার ব্যাখ্যা। এটাও তোমরা খাতার নিচে দিয়ে দিবে, এবং আর এটা হচ্ছে তোমাদের সহজ কথায় এই যে মধ্যমা যে নির্ণয় করছো এটার ব্যাখ্যা। দেখো এখানে বলছি লেখচিত্রে অনুজীব মধ্যমা নির্ণয়, কারণ আমরা তো অনুজীবের সাথে মধ্যমা নির্ণয় করছি। এখানে বলছি ওএক্স অক্ষে n/2 তম 54 তম মানটি, এই যে এই অক্ষে কিন্তু আমরা n/2 সমান সমান যে 54 যে মানটা ধরছি, 54 তম মান নির্দেশকারী m বিন্দু চিহ্নিত করলাম। এই যে 54 তম মানটা, যে এই যে 54 মানটা নির্দেশ করছে, এটাকে আমি m বিন্দু চিহ্নিত করছি।
এম চিহ্নিত করো, অতঃপর এম বিন্দু থেকে ও এক্স অক্ষের সমান্তরাল, এম বিন্দু থেকে ও এক্স অক্ষটা যেদিকে গেছে এটাকে বলে সমান্তরাল, ও এক্স অক্ষের সমান্তরাল একটি সরল রেখা অঙ্কন করি যা অনুভুজকে পি বিন্দুতে ছেদ করছে। এই জায়গাটার পি বিন্দু ছেদ করছে, পি বিন্দুতে ছেদ করছে, দেখো পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দু থেকে ও এক্স অক্ষের উপর, এই পি বিন্দু থেকে ও এক্স যে এই যে অক্ষটা আছে এর উপর, ও এক্স অক্ষের উপর, ও এক্স অক্ষের উপর একটি পিএন লম্ব টানি, ওই যে এখানে যে রেখা টাচ করছে এখানে এটা তো এন ধরছি, এখানে বলছি পিএন লম্ব টানি যা যা ওএক্স অক্ষকে, যা ওএক্স অক্ষকে এন বিন্দুতে ছেদ করছে, এন বিন্দুতে ছেদ করছে না ওএক্স অক্ষরে, এন বিন্দুতে ছেদ করছে। এখন উ এন হলো বিন্যাসের মধ্যমা, এতে উ থেকে এন পর্যন্ত, এই এই এন পর্যন্ত যে 52.70, এই উ থেকে এন পর্যন্ত যে অংশটা, এই অংশটাকে ধরা হয়েছে মধ্যমা। এখানে বলছি আমরা যে অর্থাৎ উ থেকে এন পর্যন্ত দূরত্ব বিন্যাস মানে বিন্যাসটির মধ্যমা প্রদত্ত চিত্রে উ এন সমান সমান 52.7, কারণ উ এন সমান সমান কিন্তু 52.7, এই এতটুকু অংশের ভিতরে কিন্তু আমরা ইওকে ধরে নিয়ে নিছি এখানে, এই যে 52.70টাকে। এই ব্যাখ্যাটাকে আমি যেভাবে চিত্র অঙ্কন করছো যে স্যার এভাবেই লিখতে হবে না, তুমি যেভাবে চিত্র অঙ্কন করছো জাস্ট এভাবেই তুমি লিখলে হবে। জাস্ট আমি তোমাদের সুবিধার জন্য এখানে একটু দেখাই দিছি, জাস্ট তোমরা এটা ফলো করে, খালি মান চেঞ্জ হবে, ভিন্ন ভিন্ন গ্রাফের ভিন্ন ভিন্ন মান হবে, মান চেঞ্জ হবে, কথাগুলো একই থাকবে। আহ, শিক্ষার্থীরা, এটা হচ্ছে 14তম ক্লাস। হ্যাঁ, এই ক্লাসের মধ্যে এটা ছিল অন্তর্ভুক্ত পদ্ধতির। দেখো, অন্তর্ভুক্ত পদ্ধতি করলে আমাদেরকে প্রকৃত শ্রেণীসীমা বের করতে হয়, এটা দ্বারা গ্রাফ অঙ্কন করা যায় না, কারণ 14-র পরে 15 শুরু হয়ে গেলে গ্রাফে তো 14 থেকে আবার আরেকটা মান শুরু হয়ে যায়, তাহলে কিন্তু আমি যদি 15 কোথায় লিখবো, এই কারণে আমাদেরকে এটাকে প্রকৃত শ্রেণীসীমা বানাইতে হয়। প্রকৃত শ্রেণীসীমা বানায় আমাদেরকে পরবর্তীতে মধ্যমান নির্ণয় করে গ্রাফ কাগজের অবস্থান দেখাইতে হয়। তো আমরা এই মানটা করেছি 14 ক্লাসে, তোমরা অবশ্যই এই গ্রাফটা বুঝতে গেলে 14তম ক্লাসটা দেখে আসবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। চলো কথা না বাড়িয়ে আমরা গ্রাফ অঙ্কনে চলে যাই। তবে গ্রাফ অঙ্কনে কি কি লাগবে, এখান থেকে লাগবে যে এই মানটা লাগবে, এই যে n/2 সমান সমান যে এই মানটা লাগবে, আর এই মধ্যমাটা লাগবে, আর এই টেবিলটা লাগবে। হ্যাঁ, চলো আমরা শুরু করা যাক। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমরা এখন অজীব রেখা অঙ্কন করব। আমরা তো জানি অজীব রেখা অঙ্কনের মাধ্যমে আমাদের অবস্থান দেখাতে হয় মধ্যমার। তো 14তম ক্লাসটির এই যে দেখো, 14তম ক্লাসটির টেবিলটা এখানে, আর এবং 14তম ক্লাসটির এই যে মান, এই যে এটা হচ্ছে মধ্যমার মানটা, আর এটা হচ্ছে তার মধ্যমার অবস্থানটা। হ্যাঁ? তোমরা তো জানোই যে এটা এবং এই টেবিলটা লাগে। তো এখানে আমাদেরকে পরীক্ষা হলো অর্ধেকটা গ্রাফ কাগজ দিবে, আমরা অর্ধেকটা গ্রাফ কাগজের নিচে ওএক্স অক্ষ ধরবো। ওএক্স অক্ষ হচ্ছে প্রকৃত শ্রেণীসীমা, যেহেতু আমরা প্রকৃত শ্রেণী সীমার সাহায্যে মধ্যমা নির্ণয় করেছি, এখন আর আমরা শ্রেণী ব্যবধানের কাজ নেই আমাদের। তাহলে প্রকৃত শ্রেণী সীমা এবং এই মানগুলা বসাই দিব। দেখো 9.5, 14.5, 19.5 বসাই দিব, এবং তার এদিকে দেখো এখানে 9.5 থেকে 14.5 ব্যবধান তো জানো, এখানে ব্যবধান শ্রেণী ব্যবধান 5, তো এখানে আমরা নিছি 5 গড়। তাহলে ওএক্স অক্ষে প্রকৃত শ্রেণীসীমা, দেখো চিত্রে ওএক্স অক্ষে প্রকৃত শ্রেণীসীমা প্রতি 5 গড় সমান 5 একক। যেহেতু আমরা শ্রেণী ব্যবধান 5 গড় নিছি 5টা, তাই বলতে পারি না প্রতি 5 গড় সমান 5 একক। এবং ওয়াই অক্ষে একটু লক্ষ্য করো, কারণ আমাদেরকে তো অর্ধেকটা গ্রাফ কাগজ দিবে, আমরা তো এত না 105টা গড় পাবো না, এই কারণে আমাদেরকে একটা গড়কে অনেকগুলো মান ধরতে হবে। তো আমি কি করছি, এখানে 5 গড় সমান, দেখো লক্ষ্য করো, এই যে 5 গড় সমান 15, এই যে তারপর 10 গড় সমান 30, তাহলে 15 গড় সমান 45, তারপর এখানে দেখো 20 গড় সমান 60, এই যে দেখো 25 গড় সমান 75, তারপর এখানে আছে 30 গড় সমান 90, এবং দেখো 35 গড় সমান 105। তাইলে দেখো আমি কিন্তু এখানে প্রতি 5 গড় সমান ধরছি 15 একক, তাহলে ছোট একটা গড় সমান পড়ছে 3 একক। এই জিনিসটা মাথায় কিন্তু সেট আপ করবে। তাহলে এখানে ধরছি দেখো যে ক্রমজিত গণসংখ্যা প্রতি 5 গড় সমান, ওয়াই অক্ষে ক্রমজিত গণসংখ্যা প্রতি 5 গড় সমান 15 একক ধরে অজীব রেখাটি অঙ্কন করলাম। আমরা অজীব রেখাটির অঙ্কনের ব্যাখ্যা দিলাম, পরবর্তী আমরা মধ্যমা নির্ণয়ের ব্যাখ্যাটা দিব। তো এখানে আমরা আগের মতে কি করব, ওয়াই অক্ষে এম এর মানটাকে বসাবো। এম সমান সমান কত, 50। 50 কোথায় যায় আমরা এটি লক্ষ্য করো, এই যে দেখো আমাদের এই 45 পর্যন্ত কিন্তু আমাদের কত, এই লাল ঘর পর্যন্ত কিন্তু 45, আর আমাদের একটা ছোট ঘর সমান কিন্তু 3, তাহলে 45-এর উপরের ঘরটা কত দেখো 48, এর উপরে গেলে কিন্তু 51 হয়ে যায়। তাহলে একটু নিচে এখানে একটা ফুটা দিব, একটু নিচে এখানে একটা ফুটা দিলাম, একটু নিচে, এটাকে আমরা কিন্তু এম বিন্দু দ্বারা চিহ্নিত করব। আচ্ছা, এখন এটা ধরার পর আমাকে যে কাজটা করতে হবে, এখন আমি এই যে যে কাজটা করব, এই যে এম বিন্দু থেকে, এই যে এই যে এম এম বিন্দু থেকে, এই যে এম বিন্দু থেকে
এম বিন্দু থেকে এরকম একটা লম্বা একটা রেখা, এই যে অজীব রেখাটাকে স্পর্শ করব। আবারও দেখাই, অন্য একটা কালি নিয়ে দেখাচ্ছি। এই যে এম বিন্দু যে ধরছিলাম, এম বিন্দুটা, এই এম বিন্দু থেকে স্কেল দিয়ে সোজা লম্বা করে এইদিকে একটা রেখা আমি টানবো, যেটা অজীব রেখাটাকে স্পর্শ করবে। এবং অজীব রেখাটাকে যে জায়গায় স্পর্শ করবে, এটা ইউ দিছি আমি, দেখো পি, এটার নাম দিছি আমি পি বিন্দু। তো আমি লিখবো যে এম বিন্দু থেকে ওএক্স অক্ষের সমান্তরাল, মানে ওএক্স অক্ষটা যেদিকে গেছে, এই যে ওএক্স অক্ষটা এইদিকে গেছে না, ওএক্স অক্ষের সমান্তরাল আমরা একটা রেখা টানবো, সরল রেখা টানবো, যেটা এই যে অজীব রেখাটাকে ছেদ করবে, এই ছেদের নামটা দিব পি বিন্দু। এবং এই পি বিন্দু থেকে আমি একটা লম্বা টানবো, এটার বরাবর লম্বা টানবো ওএক্স অক্ষের উপর, এই যে জায়গাটা স্পর্শ করবে এটাকে দিব এন বিন্দু। দেখো আমাদের উত্তর কিন্তু 24.9। দেখো এই লাল গড় সমান কিন্তু হচ্ছে 24.5। তাহলে এই লাল গড়ের পরেই কিন্তু এই দাগটা নামবে। তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই উত্তরের সাথে যেন গড়ের মিল থাকে। এখন এখানে দিছে 24.9, কিন্তু এটা 24-এর আগে নেমে গেল, তাহলে হবে অবশ্যই 24-এর পরে নামতে, 24.5-এর পরে নামতে হবে। তাহলে এই লাল দাগ বরাবর ছিল 24.5। আমি যদি এক গড়ে পরে এর পরের গড়টা যাই, পরের গড়টা 25.5, কারণ আমরা ধরছি 5 গড় সমান 5 একক। এরকম করে যদি আমি একটা চিকন একটা গড়ের দিকে যাই, এই যে তুমি দেখো এখানে যে একটা ইয়ে আছে, এটা হলে কিন্তু হয়ে যায় 24.5 না 25.5 হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু এটার সাথে একটু এদিকে লাগাই, হ্যাঁ, একটু এদিকে লাগাই আমরা এই কাজটা করতে হবে। এই যে একটু এদিকে লাগাই আমাদেরকে এই রেখাটা টানতে হবে, এবং এরকম একটা টান দিয়ে তুমি দেখাই দিবা। কারণ এটা তো একদম কম্পিউটার দিয়ে তোমাকে সূক্ষ্মভাবে দেখবে না। মূল কথা হচ্ছে উত্তরটা 24.9 আমাদের মধ্যমা, এটা 24.5-এর পরে পড়ছে, এই লাল দাগের পরে গেছে কিনা, এটা হলো মূল বিষয় কিন্তু, হ্যাঁ। কিংবা আবার এই লাল দাগের পরে গেলে হবে না। মানে মূল কথা হচ্ছে এই রেখাগুলোর মানের পাশাপাশি একদম কাছে পড়তে হবে। এই লাল দাগটা বরাবর হচ্ছে 24.5, এই লাল দাগের পরে হচ্ছে 24.9। এই মানটা হচ্ছে ধরা গুরুত্বপূর্ণ। এই মানটা ধরা ঠিক হয়ে গেলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং যদি অজীব রেখাটা সঠিক হয়, এবং অজীব রেখা তো অঙ্কন তো তোমরা জানো যে অজীব রেখাটা আমি কিন্তু আগে তো অজীব রেখাটা দেখাইছি যে কিভাবে অঙ্কন করতে হবে। এখন অজীব রেখাটা অঙ্কনের ক্ষেত্রে কিন্তু মানগুলা কিন্তু ফুটা ধরতে হবে এই ঘর থেকে। কেউ যদি 9.5-এর উপর ফুটা দেয়, তাহলে অজীব রেখা কিন্তু এক ঘর আগাই যাবে, তাহলে কিন্তু মান ভুল হবে। তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এক ঘর পর থেকে নিতে হবে। এই যে এখানে আমরা 24, এই যে দেখো এই যে 14.5 বরাবর আমরা ফুটা দিব, 14.5 বরাবর কত 13 না, এই যে দেখো 13 ঘর যদি একটু লক্ষ্য করো তোমরা, এই যে এটা তো 14, এর পরের ঘরটা কিন্তু 12 হয়, 3 ঘর তো একটু উপরে, এই যে এই জায়গাটায় দেখো, এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে। তারপর দেখো এই যে এই যে এই তোমার 19.5 বরাবর কত 30, কিন্তু 19.5 এই যে 30, এই যে 30 না, এই যে 30। তারপর তো 24.5 বরাবর কত, 24.5 বরাবর 48, এই যে 48 এটা তো 50, এটা তো হলো 45, 45 এর একটু উপরে কিন্তু 48, এই জায়গাটার মধ্যে কিন্তু 48, কারণ এক ঘর সমান তো 3 একক, এক ঘর গেলে আমরা 48 কে পেয়ে যাই। তারপরে দেখো আছে এই যে 29.5 বরাবর ক্যাড আছে, 29.5 বরাবর আছে 73, এই যে গড়টা 73, 75-এর একটু নিচে, 75-এর এক গড় নিচে কিন্তু আমরা 72 পাই, তার একটু উপরে, হ্যাঁ, একটু উপরে। তারপর আমরা দেখো এই কি পাচ্ছি, এই যে তোমার 34 বরাবর এখানে 88, এই যে 88 90 এর একটু নিচে কিন্তু 88 হয় আমাদের 34.5 বরাবর। 90 এর এই যেটা কিন্তু আমরা 90 এর ঘরে চলে চলে গেছি, কিন্তু আমরা তো 90 গড়ে না, আমাদের 88 90 এর একটু নিচে, হ্যাঁ। তারপরে দেখো এই 39.5 বরাবর কত 100, এই যে 100 এর গড়টা, তাহলে এখানে এটা তো 105, এর নিচের একটা করে হলো 102, এর নিচে একটু করে এখানে। তারপর এটা, তারপর আমরা কি করবো, স্কেল দিয়ে দিই বা এরকম ভাবে মিলাই নিব, এগুলো আমাকে মিলাই নিব, হ্যাঁ, এরকম মিলাই নিব, স্কেল দিয়ে দিই, মিলাই দিব, স্কেল দিয়ে মিলাই দিব। আমি এখানে তো অজীব রেখাটা পরে করছি, আগে এটা দেখাই ফেলছি, যেহেতু আমি আগে অজীব রেখাটা অঙ্কন করে রাখছিলাম। তো তোমরা তো অবশ্যই আগে অজীব রেখাটা অঙ্কন করতে হবে। আমি তো ওই যে আগে অজীব রেখাটা দেখাইছি বিদায় অঙ্কনটা এখানে আর এটা করলাম না। তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু আগে অজীব রেখাটা অঙ্কন করতে হবে, তারপর কিন্তু এই যে এম এর মান টানতে হবে, তারপর পি এর মান টেনে এখানে লম্বা টানাইতে হবে, এবং ওই যে উ থেকে এন এর দূরত্ব মানটাই কিন্তু আমাদের মধ্যমা হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো, না হলে আমাকে নক করবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য। মূল কথা হচ্ছে এই মধ্যমার মানের মূল কথা হচ্ছে কি, আমাদেরকে অজীব রেখাটা নির্ণয় জানতে হবে, এবং এই ঘরুর গুলো নির্ণয়টা কম মানে গুরুত্বপূর্ণ। এই যে তুমি এখানে গড়গুলো ধরছো, এবং তোমার উত্তর 24.9 কিন্তু 24.5-এর পরে বের হবে, আগে কিন্তু বের হওয়ার সুযোগ নাই। আগে বের হলে বুঝতে হবে তুমি গ্রাফে কোথাও ভুল আছে।
আবার যদি এর পরে চলে যায় 29.5 এর পরে চলে যায় বা এই ঘর বরাবর আসে তাহলে বুঝতে হবে ভুল আছে। মূল কথা হচ্ছে যেখানে যে মান ওই গড় ওই অনুপাতে ওই গড়ের ওই মান অনুপাতে নামবে। গড়ের পরিমাণ অনুপাতে নামবে। এখানেও যে m এর মানটা তুমি ধরবে এটা অবশ্যই পরিমাণ অনুপাতে ধরতে হবে, নাহলে কিন্তু ভুল হবে আমাদের। হ্যাঁ, এই জিনিসটা একটু আমাদের মাথায়। এখানে তুমি m ধরছো, এখানে 50 এর ঘরে না ধরে যদি 60 এর ঘরে গিয়ে ধরো তো কিন্তু এখানে চলে যাবে, তাহলে মান ভুল হবে। কিন্তু অবশ্যই এটাকে 50 এর গড় বরাবরই ধরতে হবে। 45 এর উপরে 50 এর গড়টাকে নির্ণয় করতে হবে। এই নির্ণয়টাকে ভুল করলে ভুল হয়ে যাবে। তবে আমাদের এই তোমাদের বুঝতে সমস্যা হলে আমাকে নক করবে, কমেন্টস করবে, আমি চেষ্টা করবো। এবং তোমাদের অবগতির জন্য বলছি যে আমাদের অনলাইন গ্রুপ আছে, যারা ব্যাচে পড়ে অনলাইন গ্রুপ আছে, তোমরা ওইখানেও আমাকে নক করতে পারো, বা যদি মনে করো গ্রুপে অ্যাড হবে এখানে অ্যাড হইতে পারো। তো এটা কিন্তু অবশ্যই, কিন্তু এখানে কিন্তু আমরা দিছি অজীব রেখার ব্যাখ্যা, এখন কিন্তু মধ্যমান নির্ণয়ের ব্যাখ্যাটা কিন্তু দিতে হবে। আমরা আগের গ্রাফে দিয়ে আসছি, আমরা পরের স্লাইডে একটু ব্যাখ্যাটাও দেখাই দিব। তো শিক্ষার্থীরা দেখো, এই যে আমাদের এই যে আমরা এটা অঙ্কন করলাম, যে এখানে কিন্তু আমাদের অবশ্যই নিচে কিন্তু ওই যে মধ্যমা নির্ণয়ের ব্যাখ্যাটা দেওয়া লাগবে। আমরা কিভাবে কাজগুলো করছি ব্যাখ্যাটা দেওয়া লাগবে। আমরা প্রথমে ওএক্স অক্ষে দেখো আমরা n/2 সমান সমান m বিন্দু 50 চিহ্নিত করছি না? এই যে 50, এই জায়গাটাতে আমরা 50 চিহ্নিত করলাম, এই জায়গাটা কথা বলতে হবে। তারপর m বিন্দু থেকে m বিন্দু চিহ্নিত, অতঃপর m বিন্দু হতো ওএক্স অক্ষের উপর, m বিন্দু থেকে তো আমি ওএক্স অক্ষের বরাবর, ওএক্স অক্ষটা যেদিকে গেছে এই বরাবর একটা সরলরেখা টানছি, যেটা অজীব রেখাটাকে পি বিন্দু ছেদ করছে। এই যে রেখাটার নাম দিছি পি বিন্দু। তারপর পি বিন্দু থেকে ও এক্স অক্ষের উপর, এটা কিন্তু ও এক্স অক্ষ, পি বিন্দু ও এক্স অক্ষের উপর একটি পিএন লম্ব টানি। এই যে রেখাটা এসে এখানে ছেদ করছে না, এটার নাম দিছি এন। তো পিএন লম্ব টানি, দেখো পিএন লম্ব অঙ্কন করা হলো, যা ও এক্স অক্ষকে এন বিন্দুতে ছেদ করছে। কারণ এটা একদম টান নামাইছি, এটা ছেদ করলো না, ও এক্স অক্ষকে এন বিন্দুতে ছেদ করছে। এখন লিখবো যে ও এন এর বিন্যাসটি মধ্যমা, এই উ থেকে এন এর দূরত্বটা হচ্ছে মধ্যমা। দেখো উ থেকে এন পর্যন্ত দূরত্বই বিন্যাসটির মধ্যমা, অতঃপর চিত্রে ওয়ান সমান সমান 24.9। এই ব্যাখ্যাটা অবশ্যই তোমাদের দেয়া লাগবে। তো শিক্ষার্থীরা, আমরা আজকের মাধ্যমে আমরা মধ্যমা সংক্রান্ত গ্রাফ বা অঙ্ক এই ক্লাসের মাধ্যমে আমরা সমাপ্তি ঘটাতে চাচ্ছি। আমরা এরপর আমাদেরকে আলোচনা করতে হবে প্রচুরক নিয়ে, কারণ প্রচুরক আবার গ্রাফ কাগজে অঙ্কন করতে হয়। এই প্রথম দিকের ক্লাসগুলো একটু মানে আমাদের গ্রাফ সংক্রান্ত তো একটু বুঝতে কঠিন হয়। এরপর গুলো কিন্তু সম্পূর্ণ ম্যাথ, এরপরে অধ্যায় থেকে ম্যাথ ম্যাথ, এখানে আর কোনো আর কোনো গ্রাফ টাফ নেই। এই দুইটা অধ্যায়ের মধ্যে গ্রাফ ব্যবহার হয়। তো আমরা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ প্রচুরক নির্ণয় করব, এবং এরপরের ক্লাসগুলোতে প্রচুরকেরও এরকম গ্রাফ কাগজে কিভাবে অবস্থান দেখাতে হয় এরকম আলোচনা করব। আশা করবো অবশ্যই তোমরা খান নলেজ পয়েন্টের সাথে থাকবে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, আমি আশা করবো তোমরা সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের সাথেই থাকবে। ধন্যবাদ। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো যারা মনোযোগ সহকারে ক্লাসটি শেষ করেছো, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যদি তোমাদের কিছুটা উপকার হয়ে থাকে, নিজেকে ধন্য মনে করব। তো আজকের মাধ্যমে আমরা 15তম ক্লাসের মাধ্যমে আমরা মধ্যমার ক্লাসকে শেষ করেছি। এরপরে ক্লাসগুলো 16, 17, 18-তে আমরা প্রচুরক নিয়ে আলোচনা করব। তো প্রচুরকের ক্লাস হবে, এবং এই দুইটা অধ্যায়ের মধ্যেই আমাদের গ্রাফ পেপার আছে। এরপরে অধ্যায়গুলোতে গ্রাফ পেপার নেই, জাস্ট এরপরে শুধু ম্যাথ আর ম্যাথ। হ্যাঁ, তো যারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের পরবর্তীতে আর কোনো জায়গায় ভুল হবে না। এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে। বিগত সালের যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর মান দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, তাহলে ক্লিয়ার হবে। কারণ এই গ্রাফ সংক্রান্ত বিষয়গুলো প্র্যাকটিস না করলে গ্রাফ ভুল করবে, আর গ্রাফ ভুল করলে 4 মার্কস কম পাবে। হ্যাঁ, তো আশা করব সাবস্ক্রাইব করবে এবং খান নলেজ পয়েন্টের সাথেই থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে 16তম ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।